ভোরে মেসির আর্জেন্টিনার সামনে কেপ ভার্দে পূর্ণ শক্তির একাদশ নিয়ে নামছে আলবি সেলেস্তে। নানা গুঞ্জন উড়িয়ে বড় জয়ের আশা সমর্থকদের। কেপ ভার্দে ভাগ্যের জোরে এখানে আসেনি, ওদের রক্ষণভাগ দারুণ কাউন্টার অ্যাটাকে ওরা খুবই কার্যকর। আমরা ওদের সর্বোচ্চ সম্মান জানিয়ে মাঠে নামবো। আজকে অবশ্যই আর্জেন্টিনা 2-1 বা 2-0 গোলে জিতবে। মেসি যেখানে আছে এইখানে মনে হলো কার আর কোনো চান্স নাই। আর্জেন্টিনার মেসি সবসময় গোল করুক। বস মানে তুই বস, গোল মিস বা গোল মিস হইতো। কিভাবে জিতবে কোনোভাবেই সম্ভব না। আর্জেন্টিনা জিতুক এবং আর্জেন্টিনা এবং ব্রাজিল খেলুক। নকআউট পর্বের শেষ দিনে অস্ট্রেলিয়ার মুখোমুখি মিশর, সকালে ঘানার প্রতিপক্ষ কলম্বিয়া। দেখছিলেন প্রধান শিরোনাম। রাতের সময়ের সঙ্গে আছি আমি গোলাম রাব্বি। এবার অন্যান্য শীর্ষ সংবাদ। আয়াতুল্লাহ খামেনিকে শেষ বিদায় জানাতে তেহরানে আসছেন বিভিন্ন দেশের প্রতিনিধি। কাল জানাজা, 6 দিনের আনুষ্ঠানিকতা শেষে 9 জুলাই দাফন। মানুষকে ভুল বুঝিয়ে ভোট ব্যাংকে হাত দিতে চায় জামাত, বলেন মির্জা ফখরুল। সজাগ থাকার আহ্বান। স্বাধীনতা ও সার্বভৌমত্বের সঙ্গে আপোষ না করার হুঁশিয়ারি জামাত আমিরের। ডেঙ্গু চোখ রাঙালেও নেই সচেতনতা। বাড়ির ছাদ আর নির্মাণাধীন ভবন যেন এডিসের প্রজনন কেন্দ্র। অভিযানও ঢিলে ভাব। পুরনো কীটনাশক কাজ না করায় আনা হচ্ছে নতুন ঔষধ। এলপিজির দাম বৃদ্ধির সঙ্গে সঙ্গে কার্যকর হলেও কমলে নানা অজুহাত ব্যবসায়ীদের। বিক্রি হচ্ছে নির্ধারিত দরের চেয়ে 2 থেকে 300 টাকা বেশিতে। নতুন চালানের অপেক্ষা। 5 থেকে 7টা মতো মারছে বড় অস্ত্র। টেকনাফে আবারও বাসা বাড়ি কেঁপে উঠছে। মিয়ানমারের অভ্যন্তরীণ সংঘাতে কাঁপছে কক্সবাজার সীমান্ত। আতঙ্কে স্থানীয়রা। নতুন করে রোহিঙ্গা ঢলের সংখ্যা না থাকলেও সতর্ক বিজেপি কোস্টগার্ড। ফিফা বিশ্বকাপের খবর। নকআউট পর্বে গুরুত্বপূর্ণ ম্যাচে মুখোমুখি হতে যাচ্ছে আর্জেন্টিনা ও কেপ ভার্দে। হালেই বিদায় এমন সমীকরণের ম্যাচে মাঠের লড়াইয়ের পাশাপাশি আলোচনা চলছে সামাজিক যোগাযোগ মাধ্যমে আর্জেন্টিনা দলের নানা গুঞ্জন নিয়েও। তবে প্রতিপক্ষকে কোনোভাবেই হালকা করে দেখছে না আলবি সেলেস্তারা। অন্যদিকে আর্জেন্টিনার কাছে আত্মসমর্পণ করবে না বলে জানিয়েছে কেপ ভার্দে। মায়ামি স্টেডিয়ামে ম্যাচ শুরু হবে বাংলাদেশ সময় ভোররাত 4টায়। মায়ামি থেকে বিস্তারিত জানাচ্ছেন সাজিদ মুস্তাহিদ। গ্রুপ পর্বে শতভাগ জয় নকআউটে পা রেখেছে আর্জেন্টিনা। এবার তাদের সামনে এই বিশ্বকাপের চমক কেপ ভার্দে। টানা জয় পেলেও সমালোচনাও কম হচ্ছে না আর্জেন্টিনা দলকে নিয়ে। ফিফা বাড়তি সুবিধা দিচ্ছে মেসির দলকে, চলছে এমন আলোচনা। তবে সোশ্যাল মিডিয়ার ট্রল কিংবা গুঞ্জন কোনো কিছুই স্পর্শ করছে না আর্জেন্টিনা দলকে। আমি সামাজিক যোগাযোগ মাধ্যম দেখি না, আর আপনি যদি এটা না দেখেন তাহলে চারদিকে কি হচ্ছে তা জানবেনও না। আজকাল যে কেউ যা খুশি পোস্ট করতে পারে, এসবকে কোনো গুরুত্ব দেওয়ারই প্রয়োজন দেখছি না। স্রেফ এগুলোকে উপেক্ষা করি। আর্জেন্টিনা দলের সব পরিকল্পনার কেন্দ্রবিন্দুতে বরাবরের মতো একজনই লিওনেল মেসি। ফরওয়ার্ডদের গোল খরা নিয়ে সমালোচনা থাকলেও কোচ আস্থা রাখছেন এলএম10-এর ওপরই। কেপ ভার্দে ভাগ্যের জোরে এখানে আসেনি। সৌদি আরবের বিপক্ষে ওদের জেতা উচিত ছিল। ওদের রক্ষণভাগ দারুণ কাউন্টার অ্যাটাকে ওরা খুবই কার্যকর। আমরা ওদের সর্বোচ্চ সম্মান জানিয়ে মাঠে নামবো। কেপ ভার্দের বিপক্ষে পুরো ফিট স্কোয়াড পাচ্ছেন স্কালোনি। নিয়মিত একাদশে ফিরবেন মেসি। তবে মায়ামির তীব্র গরম আর আর্দ্র আবহাওয়া কিছুটা অস্বস্তির কারণ হতে পারে আর্জেন্টিনার জন্য। দল ভালো অবস্থানে আছে। নকআউটের মঞ্চে এখন আর ভুল করার কোনো সুযোগ নেই। তবে আমরা দারুণ ফর্মে থেকেই মাঠে নামছি। এই ম্যাচটিও মোটেও সহজ হবে না। অন্যদিকে কেপ ভার্দে চায় নতুন ইতিহাস লিখতে। ধর্ষণ কাণ্ডে দলের অধিনায়ক নিয়ে তুমুল সমালোচনা হলেও আপাতত মাঠেই পূর্ণ মনোযোগ দলটার। কেপ ভার্দের বিপক্ষে আর্জেন্টিনার গুরুত্বপূর্ণ ম্যাচ, যে ম্যাচে পা হরকালেই শেষ হয়ে যাবে বিশ্বকাপ জয়ের স্বপ্ন। তাই আর্জেন্টিনা দল কোনো ভুল করতে চায় না কেপ ভার্দের বিপক্ষে ম্যাচে। লিওনেল মেসি দারুণ খেলছেন, পুরো দল আত্মবিশ্বাসী। সবার প্রত্যাশা কেপ ভার্দের বিপক্ষে প্রত্যাশিত জয় নিয়ে রাউন্ড অফ 16-এ পা রাখবে আর্জেন্টিনা ফুটবল দল।
মায়ামি থেকে সাজিদ মুস্তাহিদ, সময় সংবাদ। চমক দেখানো কেপ ভার্দের বিপক্ষে সহজ জয়ের অপেক্ষায় দেশের আর্জেন্টিনা সমর্থকরা। আসলে স্পেন উরুগুয়েকে লো ব্লকে আটকে দিলেও দলে মেসি থাকায় নির্ভর তারা। শেষ 16 নয়, দল নিয়ে আত্মবিশ্বাসের তুঙ্গে থাকায় ভাবছেন সেমিফাইনাল নিয়ে। রাউন্ড অফ 32 ম্যাচে রাতে মাঠে নামছে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন আর্জেন্টিনা। ইতোমধ্যেই নকআউট পর্বে জার্মানি, নেদারল্যান্ডস বাদ পড়ে জন্ম দিয়েছে অঘটনের। আটকে যাবে না তো আলবিসেলেস্তারা? প্রশ্নটা আসছে কেপ ভার্দের লো ব্লক কৌশলের কারণে। তবে বর্তমান চ্যাম্পিয়নদের সমর্থকেরা থোড়াই কেয়ার করেন এমন বাধার। আজকের ম্যাচে হয়তো একটা পেনাল্টি পাইতে পারে, পেনাল্টিতে মেসি স্কোর করবে, হয়তো আরেকটা হইতে পারে, মানে গেস করা যায় দুইটা হবে মেসির গোল। আজকে যত কেপে ভার্দে লো ব্লক টিম খেলুক না কেন, লো ব্লক হিসেবে খেলুক না কেন, অথবা যারা বাস পার্ক খেলুক, অথবা হারাম বল খেলুক, যাই খেলুক না কেন, আজকে অবশ্যই আর্জেন্টিনা 2-1 বা 2-0 গোলে জিতবে অবশ্যই। দলে আছেন আসরে ইতোমধ্যেই 6 গোল করা লিওনেল মেসি। পায়ের ভেলকি দেখাবেন আজও, এমনটাই বিশ্বাস। মেসি যেখানে আছে এই কারণে মনে হলো কার আর কোনো চান্স নাই। আর্জেন্টিনার মেসি সবসময় গোল করুক, সবসময় হ্যাটট্রিকে থাক, সবসময় বিশ্বের শীর্ষে থাক। বস মানে তুই বস উঠার লগে লগেই গোল মিসে বা গোল মিস হইতো না। মেসি যে তার গোলের ধারাবাহিকতা সেটা অব্যাহত রাখবে এবং এমবাপ্পের যে গোল সমান হয়েছে সেটা সে টপকে যাবে। এদিকে মেসি ছাড়া দলটি অচল, এমন সমালোচনার জবাব জর্ডানের বিপক্ষে দিয়েছে দলটি। সঙ্গে নির্ভর করেছে সমর্থকদেরও। তাতে কেপ ভার্দে নিয়ে ভাবতেই নারাজ তারা। আর পরের 2 রাউন্ডেও সম্ভাব্য সহজ প্রতিপক্ষ হওয়ায় ভাবছেন সেমিফাইনাল নিয়ে। কেপ ভার্দে কিভাবে জিতবে? কোনোভাবেই সম্ভব না। মেসির কাছে তো ওরা কোনোভাবেই পারতে পারবে না। কেপ ভার্দে দেখা যাবে যে প্রথম দিকে স্কোর করবে, দেন তারা বেশি ডিফেন্সিভ খেলা ট্রাই করবে, তখনই তারা আর কি গোল খাবে। এমনকি চিরপ্রতিদ্বন্দ্বী ব্রাজিল সমর্থকদেরও ওই একই চাওয়া। বাধা পাড়ি দিয়ে আর্জেন্টিনার সঙ্গে সেমিফাইনালে খেলতে চায়, লক্ষ্যটা সকল সমালোচনার জবাব দেওয়া। খুব করে চাই যে আর্জেন্টিনা ব্রাজিল হোক, এবং আসলে মানে সাকসেস ইজ দ্য বেস্ট রিভেঞ্জ। আমি তো ব্রাজিলের সাপোর্টার, তবে আমি চাই যে আর্জেন্টিনা জিতুক এবং আর্জেন্টিনা এবং ব্রাজিল ফাইনাল খেলুক। পুরো ফুটবল বিশ্বই অপেক্ষায় সেই মহেন্দ্রক্ষণের সাক্ষী হওয়ায়। তবে তার আগে আজ আলবিসেলেস্তেদের ভাঙতে হবে কেপ ভার্দের বাধা। রাফি আমিন, সময় সংবাদ, ঢাকা। ডেঙ্গু চোখ রাঙালেও নেই সচেতনতা। বাসাবাড়ির ছাদ যেন এডিসের প্রজনন কেন্দ্র। মাঠ পর্যায়ে মশক নিধন কার্যক্রমেও আছে ঢিলেভাব। এডিস নিধনে ওষুধের মান নিয়ে প্রশ্ন ঢাকার 2 সিটির বাসিন্দাদের। বিশেষজ্ঞরা বলছেন শুধু রাসায়নিকের ধোঁয়া ছিটিয়ে সম্ভব নয়, মশা নির্মূল, দরকার কীটনাশকের পরীক্ষা। আর স্বাস্থ্যমন্ত্রী জানিয়েছেন লার্ভা ধ্বংসে 1 সপ্তাহের মধ্যে আনা হবে উচ্চ মাত্রার ট্যাবলেট। খলিলুর রহমান ও জাকেরিয়া জয়ের ছবিতে মনির হোসাইনের রিপোর্ট। মশা তাড়ানোর এই আয়োজন প্রায় সারা বছরই দেখা যায় রাজধানী জুড়ে, কিন্তু ডেঙ্গুর চোখ রাঙানির কাছে এই আয়োজনের ফলাফল শূন্য। মৌসুমের শুরু থেকেই ডেঙ্গু আক্রান্ত রোগীর সংখ্যা যেমন বাড়তে থাকে, ঝরে প্রাণও। রাজধানীর 2 সিটির বিভিন্ন এলাকায় মশা নিধনের কার্যক্রম দৃশ্যমান। মিরপুর, মোহাম্মদপুর, মুগদা, যাত্রাবাড়ি সহ মশা অধ্যুষিত এলাকাগুলোতে স্প্রে করা হলেও তার মান নিয়ে আছে বাসিন্দাদের অভিযোগ। যখন দিল তখন 2-3-4 ঘন্টা মশা নাই, কিন্তু আবার পরের দিন একই অবস্থা। সিটি কর্পোরেশনে যাচ্ছি, আসতেছি, বলতেছি, যাবে, লোক পড়াবে, ওষুধ দিবে। আছে উল্টো চিত্র। নিজ আঙিনা পরিষ্কার সহ বাসিন্দাদের অবহেলার বিষয়টিও নজরে আসে সময় সংবাদের। এডিসের লার্ভা দেখা যায় বিভিন্ন ভবনের ছাদ ও নির্মাণাধীন ভবনের জমে থাকা পানিতে। মশার মারার কোনো লোকই পাইতে আসি না দীর্ঘ 5 বছর পর্যন্ত। আমাদেরকে বলা না, আমরা ডিউটি করে গেট ফলো করি। এই জন্য ওই যে বসরা আছে, ইঞ্জিনিয়ার সাহেব, সাইড ইঞ্জিনিয়ার, ওনাকে জিজ্ঞাসা করতে পারেন। বিশেষজ্ঞরা বলছেন কিছু এলাকায় লার্ভা নিধনে কাজ করছে না বিদ্যমান ঔষধ, তাই শুধু রাসায়নিক ছিটিয়ে মশা নিধন সম্ভব নয়। তারা কিছু রাসায়নিক ধোঁয়া ছিটাচ্ছে, এটাতে মশা নিয়ন্ত্রণ আগেও হয়নি, এখনো হচ্ছে না। রাসায়নিকগুলো, কীটনাশকগুলো আমাদের পরীক্ষা করে যেখানে রেজিস্ট্যান্স হয়েছে সেখান থেকে সরিয়ে, যেখানে রেজিস্ট্যান্স বা প্রতিরোধ ক্ষমতা মশা অর্জন করেনি সে সমস্ত এলাকায় এই কীটনাশকগুলো পাঠানো উচিত। আর স্বাস্থ্যমন্ত্রী জানান, রাসায়নিক দিয়ে যেসব লার্ভা ধ্বংস করা সম্ভব না, সেসব লার্ভা ধ্বংসে 1 সপ্তাহের মধ্যে আনা হবে উচ্চ মাত্রার ট্যাবলেট। ফ্লাইং মশাগুলি মারা আমাদের সহজ, বাট লার্ভা যেগুলি পানিতে হয় এগুলিতে স্প্রে করলে থাকে না, স্প্রেতে ডাইলিউট হয়ে যায়। সেইখানে একটা ট্যাবলেট বের হয়েছে, স্প্রে করতে হয়। ট্যাবলেটগুলো আগামী 7 দিনের ভিতরে আমরা জোগাড় করতেছি মারার জন্য। ডেঙ্গু প্রতিরোধে কমিউনিটি পর্যায়ে স্বেচ্ছাসেবক নিয়োগ করে সমন্বিতভাবে কাজ করার পরামর্শ বিশেষজ্ঞদের। এটি একটি নির্মাণাধীন ভবনের বেসমেন্ট।
এই ভবনটি এখনও মানুষের বসবাসের উপযুক্ত না হলেও এটি হয়ে রয়েছে এডিস মশার আদর্শ স্থান। ডেঙ্গু নিয়ন্ত্রণে অর্থাৎ এডিস মশা নিধনে সরকারের নানা পদক্ষেপ নিয়ে প্রশ্ন থাকলেও প্রশ্ন আছে সাধারণ নাগরিকদের এমন সব সচেতনতা নিয়েও। বিশেষজ্ঞরা বলছেন কোনো এক পক্ষের সম্ভব নয় একা ডেঙ্গু নিয়ন্ত্রণ করা। এডিস মশা নিধনে তাই সব পক্ষের সমান অংশগ্রহণ দরকার বলে মনে করেন তারা। মনির হোসাইন, সময় সংবাদ, ঢাকা। এ নিয়ে বিস্তারিত আলোচনার জন্য স্টুডিওতে যুক্ত হয়েছেন সহকর্মী আদনান তুর্য। যাচ্ছি তার কাছে। তুর্য, আমরা যেই বিষয়টা দেখলাম যে এটি কিন্তু প্রায় প্রতি মৌসুমে আমরা এমনটা দেখি, সেক্ষেত্রে এবারে সরকারের প্রস্তুতি কি আর কি আসলে বাস্তব চিত্র? জি ধন্যবাদ রাব্বি। আপনারা যেমনটা একটু আগে প্রতিবেদনটা দেখছিলেন, এতদিন ধরে আসলে ডেঙ্গু প্রতিরোধে এবং নিয়ন্ত্রণে আমরা দু ধরনের কার্যপদ্ধতি দেখেছি। একটি হচ্ছে ফগিং মেশিন আর একটা হচ্ছে লার্ভার যে কীটনাশক তা মারার জন্য কিছু ঔষধ আর কি। এবার প্রতিবেদন আপনারা দেখলেন স্বাস্থ্যমন্ত্রী একই কথা বলেছেন, আজকে ডিএনসিসি প্রশাসক কিন্তু একই কথা বলেছেন যে এতদিন ধরে যে লার্ভার কীটনাশকটি ছিল তা বিভিন্নভাবে ব্যবহার করার কারণে তার কার্যক্ষমতা আসলে কমে গিয়েছে। অর্থাৎ কিনা এই কীটনাশক কিন্তু নতুন করে লার্ভার উপরে কাজ করছে না। তার ভিত্তিতে সরকার চেষ্টা করছে নতুন এক ধরনের লার্ভার কীটনাশক আনতে, যা দ্বারা আসলে কার্যপরিধিটা আসলে বৃদ্ধি পাবে। এছাড়াও বিভিন্নভাবে সরকার এবারে জোর দিচ্ছে জনসচেতনতার উপর। তারা বারবার বলছেন শুধুমাত্র আমরা ফগিং মেশিন বা লার্ভার কীটনাশক কাজ করেও সমাধান হবে না, জনগণের সচেতনতা হতে হবে। সেক্ষেত্রে আসলে বিভিন্ন স্টেক হোল্ডার যারা রয়েছে তাদেরকে নিয়ে আসলে সচেতনতা এবং বিভিন্ন কার্যক্রম কিন্তু তারা সরকার পরিচালনা করছে বলে আমরা দেখতে পাচ্ছি। কিন্তু জনসচেতনতার চিত্র তো আমরা দেখতে পাচ্ছি না সেই ক্ষেত্রে। জি, এই নিয়ে আজকে আমার একটি প্রতিবেদন রয়েছে। আমরা দেখেছি আজকে খাল বাঁচাও কর্মসূচির একটা অংশ হিসেবে গুলশান বনানীর যে লেকটি রয়েছে সেই লেকের পরিষ্কার করা এবং ডেঙ্গু নিয়ন্ত্রণ নিয়ে আজকে ডিএনসিসির প্রশাসক তার উদ্বোধন করেছেন। চলুন প্রতিবেদনটি দেখে আসি। জলাশয়ে নির্বিঘ্নে বংশবিস্তার করছে মশা। ডেঙ্গুর মৌসুমে উদ্বেগ তৈরি করেছে এডিসের এই প্রজনন ক্ষেত্র। মশার বংশবিস্তার ঠেকানোর পাশাপাশি দীর্ঘদিন ধরে গুলশান বনানী লেকের দূষণ ও দুর্গন্ধ থেকে মুক্তির দাবি জানিয়ে আসছিলেন আশেপাশের বাসিন্দারা। শুক্রবার সকালে ঢাকা উত্তর সিটি কর্পোরেশন ও গুলশান সোসাইটির উদ্যোগে খাল বাঁচাও কর্মসূচির আওতায় গুলশান লেকে চালানো হয় পরিচ্ছন্নতা অভিযান। প্রত্যেকদিন যে গন্ধটা পাই সেই গন্ধ থেকে আমাদের আসলে মাথায় আসলে আসলে আমরা কি করতে পারি। অ্যাকচুয়ালি সবাই মিলে যদি এগিয়ে আসে তাহলে শুধুমাত্র এই ক্যানেল না, আসলে ঢাকা শহর বাংলাদেশের প্রত্যেকটা খাল আমরা পুনরুদ্ধার করতে পারবো। প্রায় 400-500 ইউথ আজকে এটা নিয়ে কাজ করছে, বাট আমাদের এই সেন্স এবং এই রেসপন্সিবিলিটি সবার মধ্যে গ্রো করতে হবে। বিকেলে কর্মসূচির উদ্বোধনী অনুষ্ঠানে ডিএনসিসির প্রশাসক জানান, এডিস মশার বংশবিস্তার ঠেকাতে দীর্ঘদিন ধরে একই লার্ভানাশক ওষুধ ব্যবহারের ফলে এর কার্যকারিতা কমে যাওয়ায় নতুন ওষুধ আনার উদ্যোগ নেওয়া হয়েছে। সরকারি কোয়ার্টার ও নির্মাণাধীন ভবনগুলো এখন এডিস মশার প্রজননের হটস্পটে পরিণত হয়েছে দাবি করে এসব স্থানে নিয়মিত পরিচ্ছন্নতা ও নজরদারি জোরদারির উপর গুরুত্ব দেন তিনি। একটা ওষুধ মেডিসিন যদি বারবার প্রয়োগ করা হয় হয়তো সেই মশার সাথে সেই ওষুধের রেজিস্ট্যান্টটা হয়ে যায় বিধায় আমরা কিন্তু দুই রকমের সকাল এবং বিকালবেলা তাকে অ্যাবনর্মাল রাখার জন্য এটা করে যাচ্ছি। ওষুধ যে আমরা ব্যবহার করছি ম্যালাথিয়ন সহ লার্ভাসাইডের ওষুধ, আমরা এর পাশাপাশি অন্য একটা ওষুধকে আমরা আনার জন্য চেষ্টা চালাচ্ছি, সেটাকে নিয়ে ল্যাব পরীক্ষার মাধ্যমে সেটা আমাদের একটা বোর্ড থাকে, মিটিং হয়, সিদ্ধান্তের পরে সেটাকে আমরা করব। এ সময় সুয়ারেজ ব্যবস্থা উন্নয়নে গুলশান বারিধারা খালে গিয়ে পড়া অধিকাংশ লাইন অন্যত্র স্থানান্তরের উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানান ডিএনসিসি প্রশাসক। আদনান তুর্য, সময় সংবাদ, ঢাকা। রাব্বি, তুর্য, সেক্ষেত্রে জনমুখে এই যে প্রচারণা বা সচেতনতা, সেক্ষেত্রে কি কি পদক্ষেপ নিচ্ছে তারা? জি রাব্বি, আপনি যেমনটা দেখছিলেন আজকে যেই অনুষ্ঠানটি হয়েছে তা কিন্তু আসলে একেবারেই স্বেচ্ছাসেবকদের নিয়ে প্রায় 500 তরুণ স্বেচ্ছাসেবকরা মিলে তারা আসলে কাজ করছিলাম। যখন তাদের সাথে কথা বলছিলাম তারাও কিন্তু বারবার আমাদেরকে এটাই বলছিলেন যে শুধুমাত্র সরকারের কার্যক্রম দিয়ে আসলে তা সন্তুষ্ট হবে না, এসিড মশাও তা নিয়ন্ত্রণ হবে না। সেক্ষেত্রে আসলে মানুষজনের দরকার, জনগণদের জনসচেতনতা খুব দরকার, যে কারণে আসলে আজকে আমরা এই ধরনের অনুষ্ঠানগুলো দেখতে পাচ্ছি। এছাড়াও প্রশাসক কিন্তু বারবার বলছিলেন যে আমরা যখন জানতে চাচ্ছিলাম এডিস মশা নিয়ন্ত্রণ বা এডিস মশা উৎপাদনের জন্য যে হটস্পটগুলো কি হতে পারে, সেখানে কিন্তু তারা বলছিলেন যে সরকারি কোয়ার্টার এবং নির্মাণাধীন ভবন যেগুলো রয়েছে সেগুলো কিন্তু আসলে এডিস মশা লার্ভার জন্য একটা হটস্পট পরিণত হয়েছে। সেখান থেকে তারা যেসব বাড়িওয়ালা যারা রয়েছেন বা আবাসিক এবং নির্মাণাধীন ভবনের যারা নিয়ন্ত্রণে থাকেন যারা, তাদেরকে বারবার বলছেন যে আপনারা এটা ব্যক্তিগতভাবে তাদের দেখতে হবে যে এই স্থানগুলো
এলাকাগুলোতে যেন এডিস মশার হটস্পট হিসেবে তৈরি না হয়। এছাড়াও মাঠ পর্যায়ে মশা নিধনের যেই জিনিসগুলো আসলে আমরা দেখতে পেয়েছি, ফগিং মেশিন নিয়ে বারবার প্রশ্ন উঠেছিল যে এই ফগিং মেশিনে আদতেও কোনো কার্যকারিতা রয়েছে কিনা। সেখান থেকে আসলে প্রশাসকরা আমাকে জানিয়েছেন যে না, বর্তমানে ফগিং মেশিনটা আসলে তারাও অতটা গুরুত্বপূর্ণ হিসেবে ভাবছেন না, তারা নতুন যে লার্ভার কীটনাশকের কথা আমরা বলছিলাম সেই দিকেই বেশি জোর দিচ্ছে। তাহলে নতুন যে কীটনাশক আনছে সেক্ষেত্রে সেটি আসলে কিভাবে করবে? তারা এই বিষয়ে এখনো পরিষ্কার করে তেমন কিছু বলেনি। হয়তো আগামী 1 মাসের মধ্যে আমরা জানতে পারবো যে নতুন লার্ভা কীটনাশকটি আসলে কিভাবে প্রয়োগ করা হবে। এছাড়াও জনসচেতনতার যদি কথা উঠে আসে, জনসাধারণ আসলে কিভাবে নিজেদেরকে সঠিক রাখবে বা কি বলা হচ্ছে এই সভা? জনসাধারণের সবার ক্ষেত্রে আসলে এই ধরনের কথাই বলা হচ্ছে, তাদের যে আবাসস্থল সেই আবাসস্থলের আশেপাশে যেন কোনো জমে থাকা পানি তৈরি না হতে পারে, কোনো ধরনের ময়লা আবর্জনা তৈরি না হতে পারে সেই বিষয়ে জোর দিতে বলা হয়েছে। যেমন আজকে যদি আমরা গুলশান এবং বনানী লেকের দিকে দেখি, লেকটি প্রচন্ড দূষিত অবস্থায় ছিল, সেখান থেকে লার্ভা তৈরি হওয়ার মতো অবস্থা। সেখান থেকে আজকে তরুণ স্বেচ্ছাসেবকরা নিজেরাই নেমে আসলে এক ধরনের ময়লাগুলো পরিষ্কার করার চেষ্টা করেছে। তারা নিজেদের মধ্যে এক ধরনের সচেতনতা তৈরি করার চেষ্টা করেছে যে আমরা যদি দেশকে পরিষ্কার রাখি তাহলেই আসলে আমরা এই ধরনের সমস্যা থেকে আসলে মুক্ত থাকতে পারবো। তোর ধন্যবাদ আপনাকে আলোচনা যুক্ত হওয়ার জন্য। ধন্যবাদ রবি। ডেঙ্গু সচেতনতা প্রতিরোধে সরকারের প্রস্তুতি এবং এসবের বিস্তারিত নিয়ে আলোচনার জন্য স্টুডিওতে যুক্ত হয়েছিলেন সহকর্মী আদনান তুর্য। যাচ্ছে অন্য খবরে, জামায়াতে ইসলামী কোনো গণতান্ত্রিক দল নয় বলে মন্তব্য করেছেন এলজিআরডি মন্ত্রী ও বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেছেন তারা মানুষকে ভুল বুঝিয়ে ভোট ব্যাংকে হাত দিতে চলেছেন। অন্যদিকে চক্রান্ত করে কৃত্রিমভাবে ধর্মীয় বিভাজন তৈরি করা গেলেও দেশের মানুষকে বিভক্ত করা সম্ভব নয় বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা ও বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। শুক্রবার বিকেলে ঠাকুরগাঁও জেলা বিএনপির কার্যালয়ে দলের বর্ধিত সভায় যোগ দেন স্থানীয় সরকার মন্ত্রী ও বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। নেতাকর্মীদের উদ্দেশ্যে বিএনপি মহাসচিব বলেন, ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকারকে আন্দোলনের মাধ্যমে সরানো হয়েছে। তবে এখন আবার এমন একটি শক্তি সামনে এসেছে যারা 1971 সালে দেশের স্বাধীনতায় বিশ্বাস করেনি। সেই দলটি আজ মানুষকে ভুল বুঝিয়ে ভোট ব্যাংকে হাত দিতে চলেছে। জামায়াতে ইসলাম, আমি এর আগেও বলেছিলাম, এরা কিন্তু গণতান্ত্রিক দল নয়, এরা হচ্ছে একটা রেজিমেন্টেড পলিটিক্যাল পার্টি। মানুষকে ভুল বুঝিয়ে, বিশেষ করে আমাদের ধর্মপ্রাণ মহিলাদেরকে ভুল বুঝিয়ে তারা কিন্তু ভোট ব্যাংকে হাত দিতে চলেছে, হাত দিয়েছে। এদিকে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের 45তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে ঢাকেশ্বরী জাতীয় মন্দিরে আয়োজিত আলোচনা সভায় অংশ নেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা ও বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। এ সময় তিনি বলেন, চক্রান্তের মাধ্যমে ধর্মীয় বিভাজন তৈরির চেষ্টা হলেও বাংলাদেশের মানুষকে বিভক্ত করা যাবে না। এই ভূখণ্ডের অস্তিত্ব এবং স্বাধীনতা, এই ভূখণ্ডের অর্থনৈতিক বিকাশ, সমস্ত কিছুর জন্য একসাথে লড়াই করা এই জাতি কখনো কোনো জাতীয় এবং আন্তর্জাতিক বা বৈদেশিক চক্রান্তে এই সম্পর্ককে বিনষ্ট করতে আগেও পারেনি, এখনো পারবে না। রুহুল কবির রিজভী বলেন, বর্তমানে দেশের মানুষ নির্বিঘ্নে ও স্বাধীনভাবে মত প্রকাশ করতে পারছে, যা গত অনেক বছর সম্ভব হয়নি। সরকার জনগণের দুর্ভোগ লাঘবে কাজ করে যাচ্ছে বলেও জানান তিনি। মিরন আহমেদ, সময় সংবাদ। দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্বের ব্যাপারে কোনো আপোষ নয় বলে মন্তব্য করেছেন বিরোধী দলীয় নেতা ও জামায়াত আমির ডাক্তার শফিকুর রহমান। সাংগঠনিক সফরের অংশ হিসেবে নেত্রকোনা সার্কিট হাউসে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি কথা বলেন। জামায়াত আমির বলেন, দেশের 1 ইঞ্চি জায়গাও ছাড় দেওয়া হবে না। স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় সাধারণ মানুষ বিজেপির পাশে থাকবে। এ সময় মাদক নিয়ন্ত্রণ বিল প্রসঙ্গে বলেন, নিয়ন্ত্রণ নয়, মাদককে নির্মূল করতে হবে। এবং যদি আমার এই জানাটা কোনোদিন এই এলাকার মানুষের কাজের জন্য কাজে লাগে, তাহলে আমি নিজেকেই বরঞ্চ কৃতজ্ঞ মনে করবো। ধন্যবাদ আপনাদেরকে। বলেন আপনি, সব খাবার করে বলতে হবে। আসলে সত্যিকার অর্থে আমাদের খাবার করে একটু বললে আমার যেটুকু জানা আছে এটা আর একটু শানিত হলো। যেটা জানা দেশ আমাদের যেহেতু সবার, 1 ইঞ্চি জায়গা কেন একটা বালুর উপরে কাউকে পা রাখতে দেবো না ইনশাআল্লাহ। এই জায়গায় আমাদের বিজিবির পাশাপাশি আমরা সবাই বিজিবি হয়ে আমরা ওখানে দাঁড়ায় যাব। এদেশ আমার দেশ, আমাকে আমার দেশ রক্ষা করতে হবে। এর স্বাধীনতা সার্বভৌমত্বের ব্যাপারে কোনো কম্প্রোমাইজ নেই। যুক্তরাষ্ট্র ইসরায়েলি হামলায় নিহত ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির মরদেহ 4 মাস পর জনসমক্ষে। তেহরানে শুরু হয়েছে শেষ বিদায়ের আনুষ্ঠানিকতা। রাজধানীর
গ্র্যান্ড মসল্লায় খামেনি সহ তার পরিবারের 5 সদস্যের কফিন ঘিরে এখন শোকের ছায়া। শোকযাত্রায় যোগ দিয়েছেন স্পিকার হাফিজউদ্দিন আহমদ, পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ সহ প্রায় 100 দেশের শীর্ষ প্রতিনিধি ও ধর্মীয় নেতারা। 9 জুলাই মাশহাদে দাফন করা হবে খামেনির মরদেহ। দীর্ঘ 4 মাসের অপেক্ষার পর জনসমক্ষে আনা হলো ইরানের ইসলামী বিপ্লবের পথপ্রদর্শক আয়াতুল্লাহ আলী খামেনির মরদেহ। রাজধানী তেহরানের ইমাম খোমেনি গ্র্যান্ড মোসাল্লায় নিয়ে যাওয়া হয় জাতীয় পতাকায় মোড়ানো খামেনির কফিন। যুক্তরাষ্ট্র ও ইসরায়েলি হামলায় প্রাণ হারানো তার মেয়ে, জামাতা, পুত্রবধূ এবং মাত্র 14 মাস বয়সী নাতনির কফিনও রাখা হয় পাশাপাশি। ইতিহাসের অন্যতম বড় এই শোক যাত্রায় যোগ দেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ। এছাড়া তাজিকিস্তানের প্রেসিডেন্ট, আর্মেনিয়ার প্রধানমন্ত্রী এবং জর্জিয়ার প্রেসিডেন্ট নিজ নিজ দেশের প্রতিনিধিত্ব করেন। বাংলাদেশ থেকে অংশ নিচ্ছেন জাতীয় সংসদের স্পিকার হাফিজউদ্দিন আহমেদ। গ্র্যান্ড মোসাল্লায় খামেনির বিদেহী আত্মার মাগফিরাত কামনা করে দোয়া করেন তিনি। এছাড়াও শোকযাত্রায় চীনের জাতীয় গণকংগ্রেসের স্থায়ী কমিটির ভাইস চেয়ারম্যান, রাশিয়ার নিরাপত্তা পরিষদের উপপ্রধান ও সাবেক প্রেসিডেন্ট দিমিত্রি মেদভেদেভ অনুষ্ঠানে অংশ নিচ্ছেন। ভারতের পক্ষ থেকেও পাঠানো হয় একটি বিশেষ প্রতিনিধি দল। তবে খামেনির শেষ বিদায়ে সশরীরে উপস্থিত থাকতে পারছেন না তার ছেলে ও ইরানের বর্তমান সর্বোচ্চ নেতা মোস্তফা খামেনি। ইসরায়েলের পক্ষ থেকে তাকে হত্যার হুমকি থাকায় নিরাপত্তার স্বার্থে বাবার কফিন ছুঁয়ে শেষ বিদায় জানানোর অধিকার থেকেও বঞ্চিত হতে হচ্ছে তাকে। আগামী 4 জুলাই তেহরানে মূল জানাজা শেষে খামেনির মরদেহ ধর্মীয় শহর কোম এবং শিয়াদের পবিত্র স্থান ইরাকের নাজাফ ও কারবালা হয়ে 9 জুলাই তার জন্মস্থান মাশহাদে দাফন করা হবে। ফারহাদ চৌধুরী, সময় সংবাদ। মিয়ানমার রাখাইনে আরাকান আর্মির অবস্থান লক্ষ্য করে বিমান হামলা চালাচ্ছে জান্তা বাহিনী। যুদ্ধ বিমান থেকে ওপারে বোমা ও গোলাবর্ষণের শব্দে কেঁপে উঠছে টেকনাফ ও উখিয়ার সীমান্ত এলাকাগুলো। এমন পরিস্থিতিতে অনুপ্রবেশের আশঙ্কায় নাফ নদী ও সীমান্তে টহল জোরদার করেছে বিজিবি এবং কোস্টগার্ড। তবে বিশেষজ্ঞদের মতে পরিস্থিতি উদ্বেগজনক হলেও অতীতের মতো বড় পরিসরে রোহিঙ্গা ঢলের আশঙ্কা আপাতত কম। বিস্তারিত জানাচ্ছেন সুজাউদ্দিন রুবেল। গত 1.5 বছর ধরে বাংলাদেশের সীমান্ত ঘেঁষা মিয়ানমারের রাখাইনের মংডু ও ভুতিডং শহর আরাকান আর্মির নিয়ন্ত্রণে। মংডু ও আশপাশের এলাকার নিয়ন্ত্রণ নিতে বিমান হামলা শুরু করেছে জান্তা বাহিনী। হামলা মিয়ানমারের ভেতরে হলেও বিস্ফোরণের তীব্রতায় নাফ নদীর এপারের ঘরবাড়িও কেঁপে উঠছে, যা আতঙ্ক ছড়াচ্ছে সীমান্তের বাসিন্দাদের মধ্যে। প্রথমে 5 থেকে 7টা মতো মারছে বড় অস্ত্র, তারপর দেখা গেছে কি সরা বন্দুক মারছে, ওইখান থেকে যে লাইটের ফোকাস দেখা গেছে। 7-8টা মোটর শেলের শব্দ শুনতে পাই। টেকনাফে আবারও বাসা বাড়ি কেঁপে উঠছে, বিকট আওয়াজ আমরা নদীর এপারেও পাচ্ছি। ওপারে বিস্ফোরণ, গোলাবর্ষণে সীমান্তের বাসিন্দাদের মধ্যে উদ্বেগ তৈরি হলেও এপারের পরিস্থিতি স্বাভাবিক। তবে যে কোনো পরিস্থিতি মোকাবেলায় বিজিবি ও কোস্টগার্ড সর্বোচ্চ সতর্ক অবস্থানে। অতীতের সংঘাতের প্রভাবে বাংলাদেশকে আশ্রয় দিতে হয়েছে লাখ লাখ রোহিঙ্গাকে। তবে এবার তেমন বড় ধরনের ঢলের আশঙ্কা দেখছেন না অভিবাসন ও শরণার্থী বিশেষজ্ঞরা। তাদের মতে মিয়ানমারের জান্তা ও আরাকান আর্মির মধ্যে সংঘর্ষ সীমান্তে আরও কাছাকাছি চলে এলে পরিস্থিতির অবনতি ঘটতে পারে। যদি রোহিঙ্গারা এখানে আসার সম্ভাবনা থাকে, সেটার কারণে আগাম তথ্য নিশ্চয়ই সরকারের কাছে থাকতে পারে এবং বিশেষ করে আমাদের যে গোয়েন্দা সংস্থা এবং নিরাপত্তা বাহিনীরা আছে সেটার একটা আগাম প্রস্তুতি। কিন্তু সেখানে খুব বেশি মানুষ আসবে বলে আমাদের মনে হয় না। প্রশাসনের দাবি, রোহিঙ্গা অনুপ্রবেশ ঠেকাতে সীমান্তে বিজিবি ও কোস্টগার্ড নজরদারি বাড়িয়েছে। পাশাপাশি আতঙ্কিত না হতে সীমান্তবাসীকেও আশ্বস্ত করা হয়েছে। সীমান্তরক্ষী বাহিনী, বিজিবি এবং আমাদের যে কোস্টে থাকে কোস্টগার্ড, ওরা সতর্ক অবস্থানে ছিল কোনো রকম যেন রোহিঙ্গা অনুপ্রবেশ না ঘটে। বর্তমান পরিস্থিতি বিবেচনায় বর্ডার গার্ড বাংলাদেশ সীমান্তে সর্বদা সতর্ক অবস্থানে আছে। মিয়ানমারের অভ্যন্তরীণ সংঘাতে শুধু কক্সবাজারের টেকনাফ ও উখিয়া নয়, বান্দরবনের নাইক্ষ্যংছড়ি সীমান্তেও নজরদারি জোরদার করেছে বিজিবি। সুজাউদ্দিন রুবেল, সময় সংবাদ, কক্সবাজার। এলপি গ্যাসের দাম কমায় জনমনের স্বস্তি ফিরলেও এখনও সব জায়গায় মিলছে না সরকার নির্ধারিত দামে। 1528 টাকার গ্যাসের দাম কোথাও কোথাও হাঁকা হচ্ছে 1600 থেকে 1800 টাকা। খুচরা বিক্রেতারা বলছেন নতুন নির্ধারিত দামের চালান এখনও না আসে এবং গ্রাহকের বাসায় পাঠানোর ডেলিভারি চার্জ সহ নানা কারণে বাড়তি দাম রাখতে হচ্ছে। সেলিম আহমেদের ছবিতে ফারুক ভে রবিনের রিপোর্ট।
1850 টাকা। এলপি গ্যাসের দাম কমানোর প্রভাব কতটা পড়ল বাজারে তা জানতে কথা হচ্ছিল রাজধানীর বছিলার বাসিন্দা আমিরুল ইসলামের সঙ্গে। যার কাছে যেরকম পারে এরকম নিতেছে। আমার বসুন্ধরাটা দরকার, এখন বসুন্ধরাটা মনে হয় 1850 টাকার নিচে দিতেছে না। সরকার নির্ধারিত করছে কিন্তু এখন আমরা পাইতেছি না। আমি কিন্তু এখন গ্যাসের জন্য ঘুরতেছি। আমিরুলের মন্তব্যের সূত্র ধরে তাকে নিয়ে যাওয়া হলো দোকানে, যেখানে হাঁকা হচ্ছিল বাড়তি দাম। বিক্রেতার সঙ্গে কথা বলে জানা গেল অভিযোগের সত্যতা। পেট্রোম্যাক্স, ফ্রেশ, আইগেস, জেমাই এগুলো বিক্রি করছি 1600 করে, আর যমুনা 1650, আর বসুন্ধরা অনেকের দাম বলছি 1850 টাকা, আমি বলছি 1800 রাখতে পারবো। কিন্তু সরকার তো 1528 টাকা নির্ধারণ করেছে। কিছু আমার ডিলার যারা কাছে নেই ওরা আমাদেরকে এখন ওই দামে পায়নি। এখন আমরা 12 কেজি সিলিন্ডারের দাম টানা 2 দফা 599 টাকা বাড়ানোর পর 2 দফায় কমানো হয়েছে 412 টাকা। বৃহস্পতিবার নতুন দাম নির্ধারণ করা হয় 1528 টাকা। এতে গ্রাহকরা কিছুটা স্বস্তির কথা চিন্তা করলেও অভিযোগও কম নয়। ভোক্তারা বলছেন সরকার নির্ধারিত দামের অস্তিত্ব কেবল ঘোষণাই, বাস্তবে পরিস্থিতি পুরোই উল্টো। আমরা 1528 টাকার প্রতিফলন পাচ্ছি না। সরকারের কোনো সুবিধা, কোনো নিয়ম কানুনই এখানে মানা হয় না। এখানে এদের নিজস্ব নিয়ম কানুন। আনফর্চুনেটলি আজকে সকালে আমার গ্যাস ফুরিয়ে গিয়েছে। একটা সিলিন্ডারের প্রাইস 1800 টাকা আর একটার প্রাইস হলো 1850 টাকা। আমি বাধ্য হয়ে সেই সিলিন্ডারই নিয়ে গেলাম বাসায়। কোনো কিছুর যদি দাম বেড়ে যায় তাহলে রাতারাতি বেড়ে যায়, কিন্তু কোনো কিছু যদি দাম যদি সরকার থেকে কমিয়ে দেয় তাহলে সেটার দাম কমতে অনেক সময় লাগে। অন্যদিকে নানা কারণ তুলে ধরে দাম বেশি নেওয়ার যৌক্তিকতা প্রমাণের চেষ্টায় খুচরা বিক্রেতারা। যখন গ্যাস কিনি ওমেরা যমুনা সবসময় আমাদের মার্কেট থেকে 70 টাকা 80 টাকা বেশি কিনতে হয়। ওমেরা যমুনার বেক্সিমকো তো সবসময় 150 টাকা করে আমরা বেশি কিনি মার্কেট রেট থেকে। পেট্রোম্যাক্স বেচতে আছে আর জিএমএ বেচতে আছে আমরা 1600 টাকা, ডেলিভারি 400 আর কি। 1528 টাকা ডেলিভারি চার্জ দিতে হবে না, বাসায় পৌঁছায় দিই আমরা। নিত্য প্রয়োজনীয় এই জ্বালানি পণ্যটির বাজার নিয়ন্ত্রণে প্রশাসনিক নজরদারি আরও বাড়ানোর দাবি সাধারণ গ্রাহকদের। দাম বাড়ানোর বেলায় অপেক্ষা করতে হয় না কোনো ঘোষণার, তবে সরকারিভাবে দাম কমানো হলে সেটি কার্যকরের ক্ষেত্রে থাকে নানা গড়িমসি, নানা অজুহাত। আর এমন নিয়ন্ত্রণহীনভাবেই চলছে দেশের এলপি গ্যাসের বাজার। ফারুক ভিয়া, রবিন, সময় সংবাদ, ঢাকা। বাংলাদেশে আমদানি রপ্তানি বাণিজ্যের ভলিউম রেকর্ড পরিমাণ বাড়লেও ইউরোপ আমেরিকার মন্দা পরিস্থিতিতে রপ্তানি আয় কিছুটা কমে $48 বিলিয়ন এসে দাঁড়িয়েছে। ট্রাম্পের ট্যারিফ জটিলতার পাশাপাশি মধ্যপ্রাচ্যের যুদ্ধের কবলে পড়ে আশানুরূপ অর্ডার না আসায় শুধু তৈরি পোশাক খাতে অন্তত $1 বিলিয়ন কমেছে। অবশ্য জুন মাসে গার্মেন্টসের $3.38 বিলিয়ন সহ সর্বমোট $4.2 বিলিয়ন আয়ের মাধ্যমে মাসিক আয়ে আগের সব রেকর্ড ছাড়িয়ে গেছে। সাক্ষর টিপুর ক্যামেরায় কমলদের রিপোর্ট। লক্ষ্যমাত্রার চেয়ে অন্তত $7 বিলিয়ন পিছিয়ে থেকে 2025-26 অর্থ বছর শেষ করা বাংলাদেশের রপ্তানি আয় হয়েছে $48 বিলিয়ন। অবশ্য বিগত 2024-25 অর্থ বছরে এই আয় ছিল $48.28 বিলিয়ন। ফেব্রুয়ারি মাসে মধ্যপ্রাচ্যে ইরানের সঙ্গে ইসরায়েল ও মার্কিন যুক্তরাষ্ট্রের চলমান যুদ্ধের কারণে বিশ্বজুড়ে যে মন্দা পরিস্থিতি সৃষ্টি হয়েছে, বাংলাদেশও কোনোভাবে তার থেকে বাদ যাচ্ছে না। বিশ্ব পরিস্থিতির কারণে অর্থনৈতিকভাবে যে একটা মন্দাভাব চলছে, সেই মন্দাভাবের প্রভাবে আমাদের রপ্তানি কমেছে এবং আমাদের গার্মেন্টসের রপ্তানি কমেছে। সার্বিকভাবে রপ্তানি যেটা ছিল বাংলাদেশে সেটা কমে গেছে। রপ্তানি উন্নয়ন ব্যুরোর তথ্য অনুযায়ী চামড়া ও চামড়াজাত পণ্য থেকে 7% প্রবৃদ্ধিতে $1.23 বিলিয়ন, পাট ও পাটজাত পণ্য থেকে 7.75 প্রবৃদ্ধিতে $883 মিলিয়ন আয় করেছে। একই সঙ্গে রপ্তানি আয় বেড়েছে হোম টেক্সটাইল, ইঞ্জিনিয়ারিং প্রোডাক্ট ও কৃষিজাত পণ্যে। প্রত্যেকটা স্টেক হোল্ডারের সাথে আমরা বসছি, মিটিং করতেছি, কিভাবে করে আমরা গ্রোথটা ধরে রাখবো এটা নিয়ে কাজ করতেছি। 24.67 প্রবৃদ্ধি নিয়ে $3.96 বিলিয়ন রপ্তানি আয়ের মাধ্যমে 2025-26 অর্থ বছর শুরু করেছিল বাংলাদেশের তৈরি পোশাক খাত। কিন্তু আগস্ট মাসে এসে মার্কিন যুক্তরাষ্ট্রের ট্রাম্প প্রশাসন ট্যারিফ বাড়িয়ে দিলে বিপর্যয়ের কবলে পড়ে গার্মেন্টস শিল্প। শুধুমাত্র ইউরোপ না, আমেরিকা না,
সমস্ত পৃথিবীর সমস্ত জায়গায় কিন্তু আপনার ক্রাইসিস চলছে। এদিকে রপ্তানি আয় কিছুটা কমলো, আমদানি রপ্তানি বাণিজ্যের ভলিউম বাড়িয়েছে বাংলাদেশ। বিদেশি 2025-26 অর্থ বছরে 7.13% প্রবৃদ্ধিতে 35,31,000 কন্টেনার, 5.62% প্রবৃদ্ধিতে 13 কোটি মেট্রিক টন কার্গো পণ্য এবং 6.35% প্রবৃদ্ধিতে 4,336টি জাহাজ হ্যান্ডেলিং করেছে বলে দাবি চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের। ভ্যাট ট্যাক্স এবং পোর্টের যে চার্জটা বৃদ্ধি হয়েছে সবকিছু যদি আমরা একসাথে কস্টিংয়ের মধ্যে আনি, কিন্তু আমরা কিন্তু আমাদের কম্পিটিটর কান্ট্রির সাথে কিন্তু আমরা কোনোভাবে তাল মিলিয়ে অর্ডারগুলো নিতে পারছি না। নানা জটিলতা ও সমীকরণ সত্য বিদায়ী অর্থ বছরে 4.09% প্রবৃদ্ধিতে $9 বিলিয়ন পণ্য রপ্তানি হয়েছে মার্কিন যুক্তরাষ্ট্রের বাজারে, যা একক দেশ হিসেবে সর্বোচ্চ রপ্তানি আয়। কমল দে, সময় সংবাদ, চট্টগ্রাম। 4 দশক ধরে আপনার ফাইন্যান্সিয়াল পার্টনার আইডিএলসি। নতুন বাজেটে শুল্ক ছাড়ের প্রভাব এখনো পড়েনি নিত্যপণ্যের বাজারে। উল্টো কেজিতে 20 টাকা পর্যন্ত বেড়েছে মুরগির দাম। উচ্চ মূল্যেই আটকে আছে মশলা ও ডালের বাজার। তবে খানিকটা স্বস্তি মিলছে সবজি আর চালের দামে। মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে 2026-27 অর্থ বছরের বাজেটে চাল, মশলা, দানাদার সহ 60টি নিত্যপণ্যের উৎসে কর 5% থেকে কমানো হয়। তবে শুল্ক ছাড়ে সেই প্রভাব নেই বাজারে। সাপ্তাহিক ছুটির দিনে রাজধানীর কারওয়ান বাজারে দেখা যায় কয়েক সপ্তাহ ধরেই 120 থেকে 150 টাকায় আটকে আছে মসুর ও মুগ ডালের বাজার। লবঙ্গ 1,500 আর দারুচিনি বিক্রি হচ্ছে 500 টাকায়। দর নিয়ে অস্বস্তিতে ক্রেতা বিক্রেতারা। দ্রব্যমূল্যের দাম কমায় তাহলে আমাদের ক্রেতাদের জন্য বা নিম্ন আয়ের মানুষের জন্য সুবিধা হবে আর কি। দাম তো কমার কথা কিন্তু কমে নাই, ওই হারে বাড়ছে, 10 টাকা কমছে, 1 টাকা 2 টাকা। তবে তেলের সরবরাহ থেকে বাড়ছে। এখন সপ্তাহ ব্যবধানে হঠাৎ বেড়েছে মুরগির দর। ব্রয়লার বিক্রি হচ্ছে 180 থেকে 190 টাকায় আর সোনালির দাম চড়েছে 340-এ। সব মুরগির দাম কেজিতে প্রায় 15 থেকে 20 টাকার মতো বাড়তি। খাদ্যের দাম বেশি, ওষুধের দাম বেশি, এই কারণে খামারওয়ালারাও হিমশিম খাইয়ে গেছে, এই কারণে একটু এফেক্ট করছে। তবে গেল 2 সপ্তাহ ধরে ভোক্তাদের স্বস্তি দিচ্ছে পটল, করলা, পেঁপে, কাঁকরোল সহ বেশ কিছু সবজি। বিক্রি হচ্ছে 40 থেকে 50 টাকায়। তবে চড়া বেগুন, শসা। এমন অবস্থায় সবজির আমদানি কমে যাওয়ার কথা, কিন্তু তারপরেও বাজার অনেক স্বস্তিদায়ক। বেশিরভাগ সবজি আমি দেখলাম 40 থেকে 50 টাকার মধ্যে পার কিলো। একবারই কম আছে, যেরকম কিছু সবজির দাম বেশি, গাজর, টমেটো এগুলোর দাম বেশি। এদিকে কেজি প্রতি 2 টাকা কমেছে সব ধরনের চালের দাম। মিনিকেট 68 থেকে 70 আর 28 চাল বিক্রি হচ্ছে 48 থেকে 50 টাকা দরে। বাজারটা চালের উপরে প্রভাব পড়েনি, সেই জন্য 28 মিনিকেটগুলো একটু দাম কমছে, পার কেজিতে 1 থেকে 2 টাকা। বাজারে তো অস্থিতিশীল হয় নাই এবং আমাদের কেনার সাধ্যের ভিতরে আছে আল্লাহর মতে। কয়েক সপ্তাহ ধরে স্থিতিশীল রয়েছে মাছের বাজার। অন্তরা সেন, সময় সংবাদ, ঢাকা। ইরান থেকে যমজ 2 ভাই শেখেন সীসা ব্যবসা। দেশে ফিরে কখনো আন্তর্জাতিক কুরিয়ার, আবার কখনো বাহকের মাধ্যমে আনতেন সীসা। পরে অনলাইনে বিক্রি করতেন তারা। ক্রেতা সেজে 2 ভাই সহ 3 জনকে গ্রেফতার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। রাজধানী বাড্ডা বসুন্ধরায় অভিযান চালিয়ে 66 কেজি সীসা করা হয়েছে জব্দ। অনলাইনে সীসা বিক্রি করছে এমন তথ্যে ক্রেতা সেজে 1 কেজি সীসা অর্ডার করে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর ডিএনসিসির গোয়েন্দা দল। ডেলিভারি দিতে আসলে গ্রেফতার করা হয় সেই বাহককে। তাকে নিয়ে অভিযান হয় বাড্ডা ও বসুন্ধরায়। সন্ধান মেলে সাম্প্রতিক সময়ের সবচেয়ে বড় সীসা চালানের। জব্দ করা হয় প্রায় 66 কেজি সীসা, 41টি হুক্কা ও 40 কেজি কয়লা। গ্রেফতার করা হয় যমজ ভাই মেহেদাত শরীফি ও আহমেদ শরীফিকে। শুক্রবার সকালে রাজধানীর সেগুনবাগিচায় ডিএনসিসি সদর দপ্তরে সংবাদ সম্মেলনে জানানো হয় এই 2 ভাই ইরান থেকে সীসা ব্যবসা শিখে বাংলাদেশে আসেন। পরে দেশের বাইরে থেকে আন্তর্জাতিক কুরিয়ার ও বিভিন্ন বাহকের মাধ্যমে অল্প অল্প করে দেশে আনা হতো সীসার সরঞ্জাম। পরে দেশে অনলাইন প্ল্যাটফর্মে এগুলো বিক্রি করত। তারা বাংলাদেশে এসে এই ব্যবসাটা চালাচ্ছিল। মানুষ আসা যাওয়া করে তার মাধ্যমে আনে, কিছু আনে কুরিয়ারের মাধ্যমে আনে, কিছু করে সেন্ডার, অন্য কোনো সেন্ডার থার্ড পার্টির মাধ্যমে সেন্ডার যে ক্যারি করে সেও হয়তো বা জানে না। সীসার বারে অভিযানের কারণে অনলাইনে বিক্রি করছে চক্রটি। অনলাইনে এমন আর কোনো চক্র আছে কিনা তা খতিয়ে
খতিয়ে দেখা হচ্ছে। যারা তাদের থেকে কিনতো, ক্রয় করতো, তারা যারা বাইরে থেকে আনতো এবং বড় মাপের যারা বিক্রি করতো, যে অনলাইন পেমেন্ট যারা দিত, MFS এর মাধ্যমে যে তারা ডিলিংস করতো, ব্যবসায়ী অবৈধ ব্যবসা চালাতো, সেই তথ্যগুলো আমাদের অনেকগুলো তথ্য আছে। সীসাসহ সব ধরনের মাদক ব্যবসায়ীর তালিকা ধরে অভিযান চলছে বলেও জানিয়েছে ডিএনসি। আমাদের এই কার্যক্রম ধারাবাহিকতা অব্যাহত থাকবে। আসিফ মোহাম্মদ সিয়াম, সময় সংবাদ, ঢাকা। রাজধানীর আদাবরে নবোদয় হাউজিংয়ে স্থানীয় বিএনপি নেতা হত্যার ঘটনায় 6 জনকে গ্রেফতার করা হয়েছে। পুলিশ জানায় ব্রাজিল জাপান ম্যাচে বাঁশি বাজানোকে কেন্দ্র করে বিরোধ থেকেই এই হত্যাকাণ্ড। খতিয়ে দেখা হবে রাজনৈতিক অথবা অন্য কোনো বিষয়ের সংশ্লিষ্টতা আছে কিনা। গেল বুধবার রাতে রাজধানীর আদাবরের নবোদয় হাউজিংয়ে ছুরিকাঘাতে গুরুতর জখম হন ইউনিট বিএনপি সভাপতি সাদ্দাম হোসেন ও সাধারণ সম্পাদক আবুল বাশার। পরে হাসপাতালে নেয়ার পর মারা যান বাশার। মূলত ব্রাজিল জাপান ম্যাচে বাঁশি বাজানোকে কেন্দ্র করেই বিরোধ হয় দুই পক্ষের। পরে বিষয়টি সমাধানে ডাকা সালিশেই অপর পক্ষের ওপর হামলে পড়ে অভিযুক্তরা। ব্রাজিল জাপান ম্যাচ দেখা এবং বাঁশি বাজানোকে কেন্দ্র করে স্থানীয়দের মধ্যে বিরোধের সৃষ্টি হয়। এই বিরোধের ধারাবাহিকতায় বুধবার রাতে নবোদয় কাঁচাবাজার সংলগ্ন ডি ব্লকের 1 নম্বর সড়কে অনুষ্ঠিত একটি সালিশ বৈঠকের শেষ পর্যায়ে পুনরায় সংঘর্ষের ঘটনা ঘটে। এতে আবুল বাশার ও সাদ্দাম ধারালো অস্ত্র দ্বারা গুরুতর আহত হন। চিকিৎসাধীন অবস্থায় রাত আনুমানিক 11:30 ঘটিকার দিকে আবুল বাশার মারা যান। আহত সাদ্দাম হোসেন বর্তমানে চিকিৎসাধীন রয়েছেন। ঘটনার পরপরই অভিযুক্তরা পালিয়ে যায় ময়মনসিংহে। তবে একদিন পরই গোয়েন্দা তথ্যের ভিত্তিতে 4 জনকে গ্রেফতার করে ডিবি। বৃহস্পতিবার 2রা জুলাই রাত আনুমানিক 9:20 ঘটিকা ময়মনসিংহ জেলায় ঈশ্বরগঞ্জ থানাধীন সাহেবনগর এলাকায় অভিযান পরিচালনা করে তাদেরকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃত হল রিপন, নীরব, মজনু মিয়া ও মিজানুর রহমান। এদিকে শুক্রবার ময়মনসিংহ থেকে অভিযুক্ত আরও 2 জনকে আটক করে র্যাব। ওয়ালিউল সাকিব, সময় সংবাদ, ঢাকা। জমি নিয়ে বিরোধের জেরে বগুড়ায় দুপক্ষের সংঘর্ষে 1 জন নিহত হয়েছেন। এই ঘটনায় 5 জনকে আটক করেছে পুলিশ। সকালে সরিয়াকান্দি ফুলবাড়ি ইউনিয়নের মাঝবাড়ি গ্রামে এই ঘটনা ঘটে। স্থানীয়রা জানান, মহিদুল ইসলাম সাকিদার ও খাঁজা প্রামাণিকের মধ্যে জমি নিয়ে বিরোধের জেরে সংঘর্ষ। এতে উভয় পক্ষের অন্তত 9 জন আহত হন। তাদের উদ্ধার করে প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। পরে গুরুতর আহত লিটন সাকিদারকে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। সাভারে ফ্ল্যাট থেকে নারীর মরদেহ উদ্ধার করা হয়েছে। ধর্ষণের পর শ্বাসরোধে হত্যা করা হয়েছে বলে ধারণা পুলিশের। বৃহস্পতিবার রাতে সাভারের বড় দেশির হাজিনগর এলাকায় মোহাম্মদ ইউসুফ আলীর ভাড়া বাসা থেকে শারমিন আক্তার লিজা নামে ওই নারীর মরদেহ উদ্ধার করা হয়। তিনি কেরানীগঞ্জের আগানগর এলাকার বাসিন্দা ছিলেন। ঘটনার পর নিহতের বাবা মোহাম্মদ হোসেন বাদী হয়ে থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা করেন। ময়নাতদন্তের রিপোর্ট হাতে পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ নিশ্চিত হওয়া যাবে বলে জানিয়েছে পুলিশ। তরুণদের মধ্যে আশঙ্কাজনক হয়ে উঠছে কলোরেক্টাল ক্যান্সার। দেশে চিকিৎসা খরচ সর্বনিম্ন 8 থেকে 10 লাখ টাকা। গবেষণা বলছে বছরে 3% হারে বাড়ছে এই নিভৃত রোগটি, যা জনস্বাস্থ্যের জন্য নতুন এক সতর্ক বার্তা দিচ্ছে বলে মনে করছেন বিশেষজ্ঞরা। সুস্থ থাকতে স্বাস্থ্যসম্মত জীবনযাপন ও খাবার গ্রহণে গুরুত্ব দিচ্ছেন খাত সংশ্লিষ্টরা। এছাড়াও ক্যান্সার নিয়ন্ত্রণে সচেতনতার বিকল্প নেই বলে মনে করেন তারা। কাজল আব্দুল্লাহ রিপোর্ট। আশঙ্কাজনক হারে 20 থেকে 40 বছর বয়সীদের মধ্যেও ছড়াচ্ছে কলোরেক্টাল ক্যান্সার। একসময় 50 বছরের বেশি বয়সীদের মধ্যে মিলত এই দুরারোগ্য ব্যাধি। তবে এখন আর বাধা নেই নির্দিষ্ট বয়সের ফ্রেমে। স্বাস্থ্য বিশেষজ্ঞদের মতে আধুনিক জীবনযাপনে অভ্যস্ত হয়ে পড়ছে তরুণ প্রজন্ম। পাশাপাশি বিশেষ করে প্রক্রিয়াজাত খাবারের স্বাদ ও রুচিতে ভিন্নতা আনলেও ক্ষতির মাত্রা বাড়াচ্ছে কয়েক গুণ। রেস্তোরাঁয় নানা অনুষঙ্গ দিয়ে তৈরি এসব খাবার দিচ্ছে আশঙ্কাজনক বার্তা। অন্যদিকে খাদ্য উৎপাদনে অতিরিক্ত রাসায়নিক কীটনাশক ব্যবহার, খাদ্য সরবরাহের ধাপে ধাপে অস্বাস্থ্যকর দ্রব্য মেশানোর কারণেই নীরবে অনিয়ন্ত্রিত হয়ে উঠছে ক্যান্সার। ফুডের যে চেইন, সাপ্লাই চেইন, দ্যাট মিনস কৃষকরা যেখান থেকে উৎপাদন করছে সেই মাটি, তারপরের ধাপে ফড়িয়া, তারপরে ফ্যাক্টরি, তারপরে প্রিজারভেশন, এইভাবে হয়ে হয়ে যতগুলো স্টেজ আছে, এই সমস্ত স্টেজ যদি আমরা সেফ বা নিরাপদ না রাখতে পারি তাহলে কিন্তু আমাদের এই যে ফুডজনিত যে সমস্ত ডিজিজ, তার মধ্যে ক্যান্সার একটা আপনি যেটা বললেন সেটা কিন্তু হতে থাকবে। গবেষণা বলছে বছরে 3% হারে 30 থেকে 49 বছর বয়সীদের মধ্যে বাড়ছে কলোরেক্টাল ক্যান্সার। পরিবারের অন্যান্য সদস্যদের আক্রান্তের ইতিহাস এবং সাধারণ লক্ষণকে গুরুত্ব না দেয় বাসা বাঁধতে পারে এই রোগ।
কোলোরেক্টাল ক্যান্সারের ক্ষেত্রে আসলে লক্ষণগুলো প্রথমে শুরু হয় খুব স্বাভাবিক কিছু সিমটম দিয়ে আমরা পাই আর কি। এর মধ্যে যেটা হতে পারে সেটা হচ্ছে পেট ভরা ভরা লাগে, হ্যাঁ, হজমে সমস্যা দেখা দেয়, মলত্যাগের অভ্যাসে পরিবর্তন। এটা কেমন? এটা অনেক সময় দেখা যায় যে ডায়রিয়া হচ্ছে, অনেক সময় কনস্টিপেশন, কোষ্ঠকাঠিন্য দেখা যায়, কিছুদিন ডায়রিয়া থাকছে, কিছুদিন কোষ্ঠকাঠিন্য থাকছে। বাংলাদেশে একটু ডিফারেন্ট পিকচারও কিন্তু পাই ইয়াং গ্রুপের মাঝে, 30 অ্যান্ড অ্যাবাভ, 30 থেকে 40-45-এর মাঝে কিন্তু প্রচুর কোলোরেক্টাল পেশেন্ট আমাদের কাছে কিন্তু আসেন। কোলোরেক্টাল ক্যান্সার চিকিৎসায় সর্বনিম্ন ব্যয় 8 লাখ টাকা। প্রাথমিক পর্যায়ে শনাক্ত করা গেলে সুস্থ হওয়া সম্ভব বলছেন এই বিশেষজ্ঞ। একজন কোলন ক্যান্সারের রোগীর ক্যান্সারের যত চিকিৎসা পদ্ধতি রয়েছে, যেমন আপনার কেমোথেরাপি, সার্জারি, রেডিওথেরাপি, সবগুলোই রাখতে পারে। সবগুলো যদি একজন পেশেন্টের লাগে, আমরা ধরে নিতে পারি এটি যদি প্রাইভেট সেন্টারে কোথাও করে 7 থেকে 8 লাখ টাকা ন্যূনতম তার খরচ পড়ে যাবে। আর্লি স্টেজে যদি ধরা পড়ে সুস্থ হওয়ার অনেক ভালো, এবং তখন খরচ অনেক কমে আসে। ক্যান্সার সচেতনতায় বয়স 45 হলে নিয়মিত মেডিকেল পরীক্ষার অংশ হিসেবে রক্ত পরীক্ষা ও পায়খানার মাধ্যমে রক্ত যাচ্ছে কিনা তা বছরে একবার পরীক্ষার পরামর্শ চিকিৎসকদের। কাজল আব্দুল্লাহ, সময় সংবাদ, ঢাকা। ছুটিদের নীরবতা ভেঙে শিল্পীদের আনাগোনায় দিনভর উৎসব মুখর ছিল এফডিসি প্রাঙ্গণ। চলচ্চিত্র সমিতির দ্বিবার্ষিক নির্বাচন কেন্দ্র করে রূপালী পর্দার তারকাদের মিলন মেলায় পরিণত হয় এফডিসি। সকাল 9টা থেকে সন্ধ্যা 6টা পর্যন্ত ভোট গ্রহণ শেষে চলছে গণনা। 2টি প্যানেলে লড়েন 42 প্রার্থী। রূপালী পর্দার তারকাদের উপস্থিতিতে চাঁদের হাটে পরিণত হয়েছিল এফডিসি প্রাঙ্গণ। দীর্ঘদিনের সহকর্মীদের কাছে পেয়ে একে অপরের সঙ্গে কুশল বিনিময় আর সোনালী অতীতের স্মৃতিচারণের পাশাপাশি পুরো প্রাঙ্গণ জুড়ে ছিল নির্বাচনী উত্তাপ। দিনভর বিরাজ করেছে উৎসবের আমেজ। শুক্রবার সকাল 9:30টার পর শুরু হয় এফডিসি নির্বাচনের ভোট গ্রহণ। ভোট দেওয়ার পর বিভিন্ন প্রজন্মের শিল্পীদের চোখে মুখে ছিল উচ্ছ্বাস। নবীন প্রবীণের এই মেলবন্ধন যেন দেয় চলচ্চিত্রের সুদিনের বার্তা। সবাই মিলে চেষ্টা করছে একটা সমালোচিত ইলেকশন না করে আলোচিত একটা ইলেকশন করার জন্য। নির্বাচন আমরা হারি জিতি সেটা তো না, অনেকদিন পর আমাদের পরিবারের লোকগুলির সাথে আমাদের দেখা হয়। এবারের নির্বাচনে মোট ভোটার 573 জন, যেখানে 2টি প্যানেল থেকে বিভিন্ন পদে প্রতিদ্বন্দ্বিতা করেছেন 42 জন প্রার্থী। এর বাইরে স্বতন্ত্র প্রার্থী হিসেবেও লড়েছেন কেউ কেউ। প্রার্থীদের সবার কণ্ঠে ছিল এক সুর। নির্বাচনে জয়ী হলে শিল্পী সমিতির কল্যাণে নানামুখী কর্মসূচি বাস্তবায়ন করবেন তারা। দুঃখী শিল্পীরা যারা আছে, আমার দাঁড়ানোর উদ্দেশ্যই এটা, তাদের জন্য কিছু তো অবশ্যই করব। ভোটারদের পাশে থাকা, তাদের প্রবলেমগুলো সলভ করে নেওয়া। সবাই সুন্দর করে আবার এক হয়ে আমরা শিল্পী সমিতির জন্য সবাই কাজ করব, এটাই তো আমার কামনা। ভোট গ্রহণ চলে সন্ধ্যা 6টা পর্যন্ত। ব্যালট বাক্সে মোট ভোট পড়ে 83%। আমি খুবই আনন্দিত যে আনন্দ ঘন পরিবেশে একটি সুষ্ঠু নির্বাচন হচ্ছে। আগের চেয়ে অনেক সুন্দর হচ্ছে, ভালো হচ্ছে পরিবেশ। একটা আর্টিস্টের বয়স হয়ে গেলেও তারাও যেন কাজ করতে পারে, পরিবার নিয়ে সম্মানের সাথে চলতে পারে, কারোর কাছে হাত পাতা না লাগে, এইটা যেন শিল্পী সমিতি তারা যেন মাথায় রাখে। যারা এফডিসি নিয়ে সবসময় কষ্ট করেন, কাজ করেন, সবার পাশে দাঁড়ান, তারাই ইলেকশনে দাঁড়িয়েছে। আমরা চাই যে যারাই জিতুক না কেন তারা আবার এফডিসির জন্য কাজ শুরু করুক। নির্বাচন ঘিরে পুরো এফডিসি জুড়ে ছিল কঠোর নিরাপত্তা ব্যবস্থা। এখন অপেক্ষা কেবল ফলাফলের। ভোট গণনা শেষেই ব্যালটের রায়ে রচিত হবে আগামী 2 বছরের জন্য চলচ্চিত্র শিল্পী সমিতির নতুন নেতৃত্বের কাহন। ফারদিন মাঝার, সময় সংবাদ, ঢাকা। রাউন্ড অফ 32 এর শেষ দিনের লড়াইয়ে অস্ট্রেলিয়ার মুখোমুখি হবে মিশর। 92 বছরে প্রথমবার নকআউট পর্বে খেলার সুযোগটা স্মরণীয় করে রাখতে চায় আফ্রিকার এই দেশটি। ইনজুরি কাটিয়ে মাঠে ফিরতে পারেন মোহাম্মদ সালাহ। যুক্তরাষ্ট্রের AT&T স্টেডিয়ামে ম্যাচটি মাঠে গড়াবে রাত 12টায়। দিনের আরেক ম্যাচে কলম্বিয়ার প্রতিপক্ষ ঘানা কানসাসে সকাল 7:30 মুখোমুখি হবে এই দু দল। গ্রুপ পর্বের অপ্রতিরোধ্য কলম্বিয়াকে হারিয়ে শেষ 16 নিশ্চিত করতে চায় ব্ল্যাক স্টার্স। গ্রুপ পর্বে অপরাজিত থেকে 92 বছরে প্রথমবার নকআউট পর্বে খেলতে নামছে মিশর। এই সাফল্যের অন্যতম নায়ক মোহাম্মদ সালাহর অস্ট্রেলিয়ার বিপক্ষে খেলা নিয়ে জেগেছে শঙ্কা। হ্যামস্ট্রিংয়ের চোট কাটিয়ে অনুশীলনে ফিরলেও লিভারপুলের এই সাবেক তারকাকে খেলানো হবে না পুরো ম্যাচ। তবুও আত্মবিশ্বাসী মিশর, জিততে চায় নিজেদের প্রথম নকআউট ম্যাচ।
তবে রক্ষণের দুর্বলতা ভোগাবে মিশরকে। এছাড়া ইনজুরির জটিলতা মাথা ব্যথার আরও বড় কারণ। ইরানের বিপক্ষে ম্যাচে শেষের 14 মিনিট আগে হাঁটুর ইনজুরিতে মাঠ ছাড়েন সেন্টার ব্যাক মোহাম্মদ আবদেল মোমেন। নকআউটের ম্যাচে অনিশ্চিত মাঠে নামা আরেক লেফট ব্যাক আহমেদ ফাতু ছিটকে গেছেন হ্যামস্ট্রিংয়ের ইনজুরিতে। কোচ হোসাম হাসানের এখন শেষ ভরসা বেঞ্চের খেলোয়াড়। এদিকে গ্রুপ পর্বের প্রতি ম্যাচেই একাদশে পরিবর্তন এনেছে অস্ট্রেলিয়া। পুরো দল নিয়েই পরীক্ষা নিরীক্ষা শেষ করেছেন কোচ টনি পোপোভিচ। জ্যাকব ইটালিয়ানোর ইনজুরিতে দল কিছুটা ব্যাকফুটে থাকলেও বাকিদের নিয়েই নকআউট পর্বে জয়ের ছক কষছেন কোচ। এবারের বিশ্বকাপে জর্ডান বোস ঘন্টায় 36.7 কিলোমিটার দৌড়ে ইতোমধ্যে দ্রুতগতির ফুটবলার হিসেবে সবাইকে তাক লাগিয়ে দিয়েছেন। তাই এবার সামর্থ্যের সবটুকু দিয়ে লড়ে শেষ 16তে যেতে চায় অস্ট্রেলিয়া। 2010-এ দুই দলের শেষ দেখায় ফ্রেন্ডলি ম্যাচে 3-0-তে জিতেছিল মিশর। যুক্তরাষ্ট্রের AT&T স্টেডিয়ামে রাত 12টায় অস্ট্রেলিয়ার মুখোমুখি হবে মিশর। 2022 বিশ্বকাপে কোয়ালিফাই করতে না পারার ব্যর্থতাকে শক্তিতে পরিণত করে এবারের বিশ্বকাপে দুর্দান্ত খেলছে কলম্বিয়া। টুর্নামেন্টের সবচেয়ে ভারসাম্যপূর্ণ দলও বলা যেতে পারে নেস্তর গ্যাব্রিয়েল লরেঞ্জোর শিষ্যদের। কোনো ইনজুরির খবর না থাকায় পূর্ণ শক্তির দল নিয়ে মাঠে নামবে কলম্বিয়া। ড্যানিয়েল মুনোজের পারফরম্যান্স আশা দেখাচ্ছে দলকে। তবে শেষ 16তে যেতে দলের সবার পারফরম্যান্সই প্রয়োজন বলে মনে করেন কোচ। এদিকে কার্লোস কুইরোজ কোচ হিসেবে ষষ্ঠ বিশ্বকাপে দীক্ষা দিচ্ছেন ঘানাকে। গ্রুপ পর্বে ইংল্যান্ডকে আটকে দিলেও শেষ ম্যাচে ক্রোয়েশিয়ার কাছে হেরে যায় ডিফেন্সের ভুলে। অ্যান্টোইন সেমেনিও ও লরেন্স আতি জিগির ইনজুরি ভাবাচ্ছে দলকে। কলম্বিয়াকে রুখে ঘানার লক্ষ্য একটাই, শেষ 16। কানসাসে সকাল 7:30-এ এ দুই দলের ম্যাচটি অনুষ্ঠিত হবে। নাজমুল হাসান পুলক, সময় সংবাদ। এ পর্যায়ে শীর্ষ সংবাদ জানিয়ে দিচ্ছি আরও একবার। ভোরে মেসির আর্জেন্টিনার সামনে কেপ ভার্দে পূর্ণ শক্তির একাদশ নিয়ে নামছে আলবি সেলেস্তে। নানা গুঞ্জন উড়িয়ে বড় জয়ের আশা সমর্থকদের। আয়াতুল্লাহ খামেনিকে শেষ বিদায় জানাতে তেহরানে আসছেন বিভিন্ন দেশের প্রতিনিধি। কাল জানাজা, 6 দিনের আনুষ্ঠানিকতা শেষে 9 জুলাই দাফন। এবং ডেঙ্গু চোখ রাঙালেও নেই সচেতনতা। বাড়ির ছাদ আর নির্মাণাধীন ভবন যেন এডিসের প্রজনন কেন্দ্র। অভিযানও ঢিলেভাব। পুরানো কীটনাশক কাজ না করায় আনা হচ্ছে নতুন ওষুধ। এই ছিল আমার কাছে রাতের সময়।